স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। সংশোধিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের খসড়াটি সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এতে পুলিশকে সরাসরি মামলা করা ও পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষমতা দেয়া সহ কয়েকটি ধারা অজামিনযোগ্য রাখা সহ বেশ কিছু প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এটি কার্যকর হলে জনগণের মত প্রকাশের অধিকার খর্ব হবে এবং হয়রানির শিকার হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই আইনের নানা দিক নিয়ে কথা হবে আজকের ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এনআই খান, আছেন লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাইদ খান, ব্যারিস্টার মোহাম্মদ নুরুজ্জামান এবং সামহার ইন ব্লগের পরিচালক সৈয়দা গুলশান ফেরদৌস জানা। স্বাগত আপনাদের। ব্যারিস্টার নুরুজ্জামান, খসড়া আইনের 54, 55, 57 এবং 61 ধারাকে আমলযোগ্য ও অজামিনযোগ্য বলা হয়েছে, যেটি শুরুতে বলছিলাম। এটা কি ন্যায় বিচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে অজামিনযোগ্য রাখাটা? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। তা আমি প্রথমেই বলে নিচ্ছি, এই আইনটা প্রথমে হয়েছে 2006 সালে। তা আমি প্রথমে বলে নিতে চাচ্ছি যে এই আইনের মধ্যে কি কি বিষয় আছে আর কি, বা ছিল আগে। প্রথম অধ্যায় প্রারম্ভিক 1 থেকে 4 সেকশন পর্যন্ত। প্রারম্ভিক মানে ইলেকট্রনিক রেকর্ড বা ইলেকট্রনিক স্বাক্ষর, এগুলির ডেফিনেশন সম্পর্কে বলা আছে প্রথম অধ্যায়ে। আর দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে ইলেকট্রনিক রেকর্ড এবং ইলেকট্রনিক স্বাক্ষর, এই জিনিসটা কীভাবে ক্রিয়েট হয় এটা বলা আছে। তৃতীয় অধ্যায়ে আপনার ইলেকট্রনিক রেকর্ডের স্বীকৃতি, প্রাপ্তি স্বীকার এবং প্রেরণ পদ্ধতি। চতুর্থ অধ্যায়ে বলা আছে নিরাপদ বা সিকিউরড ইলেকট্রনিক রেকর্ড এবং সিকিউরড ইলেকট্রনিক স্বাক্ষর। পঞ্চম অধ্যায়ে বলা আছে নিয়ন্ত্রক, অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ, তার মানে ইলেকট্রনিক স্বাক্ষর যে হবে সেটার সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ। ষষ্ঠ অধ্যায় হচ্ছে গ্রাহকের দায়িত্বাবলী, যারা গ্রাহক হবে, এই যে হবে মানে ইলেকট্রনিক স্বাক্ষর যারা নিবে, যারা গ্রাহক, তাদের দায়িত্বাবলী সম্পর্কে। সপ্তম অধ্যায়ে আছে হচ্ছে আইনের বিধান লঙ্ঘন, প্রতিবিধান এবং পেনাল্টি অর্থাৎ জরিমানা। এবং অষ্টম অধ্যায়ে বলা আছে অপরাধ এবং এটা তদন্ত, বিচার এবং সেই জায়গাটাতেই আমরা আসছিলাম, অজামিনযোগ্য এবং রাইট। এখন এই আইনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ই কমার্স বা এটাকে আরো ছিল বলছেন। হ্যাঁ, মানে এখন কি সেটা এখন আছে, মূল উদ্দেশ্য ছিল আর কি। এটা অফেন্স বা এটার পেনাল্টি, এইটা মূল উদ্দেশ্য ছিল না। ই কমার্সকে ত্বরান্বিত করার মূল উদ্দেশ্য এটা ছিল, মানে ইলেকট্রনিক স্বাক্ষর, ইলেকট্রনিক রেকর্ডের লিগ্যাল রিকগনিশন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল। তো ইদানিং সাইবার ক্রাইম একটা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের দেশেই না, ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা। কিন্তু আমাদের দেশে আমি মনে করি যে আমাদের দেশে এটা নতুন একটা আইন 2006 সালে হয়েছে এবং এই পর্যন্ত কোনো ক্রিমিনাল অফেন্সের পুরোপুরি বা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত কোনো মানে বিচার হয় নাই। ফলে এই মুহূর্তে আমি মনে করি যে এই যে সংশোধনী পাশ করা হলো এবং আইনের দণ্ডের মেয়াদটা বাড়িয়ে দেওয়া, এইটা আমি যুক্তিযোগ্য মনে করি না। কারণ এটা করার আগে আমাদের কনস্টিটিউশনে যেসব ফান্ডামেন্টাল রাইটসগুলি দেওয়া আছে সেগুলি বিবেচনা করা হয়েছে কিনা সেটা আমার একটা প্রশ্ন আছে। কারণ যে কোনো ক্রিমিনাল অফেন্স বা ক্রিমিনাল ল করার আগে আমাদের স্ট্যান্ডার্ড হবে হচ্ছে কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসগুলি কোনোভাবে এটা এফেক্ট করবে কিনা, সাংঘর্ষিক হবে কিনা, এটা ভালোভাবে বিবেচনা করা উচিত ছিল। আর আরেকটা হচ্ছে যে এই সংশোধনী করার আগে, যেহেতু ক্রিমিনাল অফেন্স কিন্তু মানুষ ডাইরেক্টলি এফেক্টেড হয়। এখানে পুলিশকে মানে উইদাউট ওয়ারেন্ট এটাকে অ্যারেস্ট করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, যে কোনো লোককে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। সুতরাং এইটা খুব সাবধানের সাথে করা উচিত ছিল। বিশেষ করে আমি মনে করি যে এই সংশোধনীর আগে যারা এটার সাথে জড়িত বা এরকম জড়িত স্টেক হোল্ডার, ফোকাস গ্রুপ একটা তৈরি করা উচিত ছিল, তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া উচিত ছিল,
পরে আবার আরেকটা সেমিনার বা যে কোনোভাবেই হোক তাদের এই সব যা হলো সেটাকে ভ্যালিডেট করা উচিত ছিল, তারপরে সংশোধনের দিকে আগানো উচিত ছিল আমি মনে করি। সচিব মহোদয়ের কাছে যাব। জনাব এনআই খান, আমরা শুনছিলাম ব্যাখ্যা। এখানে যে অজামিনযোগ্য 4টি ধারা রাখা হয়েছে সেটা নিয়ে নানা রকম পত্রপত্রিকা আমরা আলোচনা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন যে মত প্রকাশের যে মৌলিক অধিকার এটা কোনোভাবে ক্ষুণ্ণ হবে বা খর্ব হবে এর ফলে? এবং আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করে রাখি আপনার কাছে, যে এই আইনটা তৈরির সময় আপনারা কি স্টেক হোল্ডারদের সঙ্গে বসেছিলেন, তাদের ফিডব্যাক নিয়েছিলেন কিনা? আপনি পরে যে প্রশ্নটা করলেন সেটার উত্তর দিয়ে আমরা কিন্তু, আমি এই মন্ত্রণালয়ে যোগদান করার পরে অনেক দিন যাবত এটা করছি এবং অনলাইনে দেওয়া হয়েছে, প্রত্যেক জেলায় জেলায় দেওয়া হয়েছে, দিয়ে তার মতামত চাওয়া হয়েছে। আপনারা যদি দেখেন ওয়েবসাইটেও সেটা প্রকাশিত আছে। সুতরাং মতামত কিন্তু নেওয়া হয়েছে একাধিকবার। উত্তর পেলাম, প্রথম প্রশ্নটাতে আসি। আচ্ছা, আর প্রথম প্রশ্ন যেটা অধিকার ক্ষুণ্ণ, আমি এখানে পাল্টা প্রশ্ন করব। আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই দেখেছেন, সপ্তাহ 2 হয়নি, প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে কসবা সম্ভবত একটা মেয়ের রেপ করেছে, তারপরে ছবিটা নিয়ে সেটা প্রকাশ করে দিয়েছে। আপনারা খেয়াল করছেন মোবাইলে, ইন্টারনেটে দিয়ে দিয়েছে। এর আগে কুষ্টিয়াতেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং অসংখ্য ঘটনা আছে। তারও আগে এবং ঢাকার আমরা একটা স্বনামধন্য স্কুলের ঘটনা, অসংখ্য ঘটনা আছে। কিন্তু অসংখ্য লোকে আমার কাছে ফোন করেছেন এবং আমাদের যারা প্রফেশনাল অ্যাসোসিয়েশন আছে আইটির, তাদের প্রেসিডেন্টও পর্যন্ত আমাকে বলেছেন এবং আরও অনেকেই কমপ্লেন করেছেন বিভিন্ন দিক থেকে। কিন্তু আমি যখন ওনাদেরকে বলেছি যে আসেন মামলা করেন, তখন তারা কিন্তু বলেছে যে আমরা মামলা করব না। আমি বলেছি কেন? তো বলছে মামলা করলে দেখুন এটা হচ্ছে প্রথমত হচ্ছে কগনিজেবল না, তাহলে 107 ধারার যে মামলা করে, 107 ধারার মামলা করে কি কেউ প্রতিকার পেয়েছে সেই ধরনের কখনো? এটা প্রশ্ন করেছে অনেকে। আমাকে বলছে এটা তো পানি পড়ার সমান। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছে, দেখেন আমি যখনই মামলা করব তারপরে আমাকে যে হামলা করবে, হুমকি দেবে, সেটার থেকে আমি কি করে রক্ষা পাবো? এবং কয়েকদিন আগেও কিন্তু আমরা কাগজ দেখলাম যে পুলিশের কাছে ফোন করেছে মাদকদ্রব্যের ব্যাপারে ধরার জন্য, পরে দেখেছে যে সে খুন হয়ে গেছে, এরকম একটা বিষয়। সুতরাং নতুন একটা অপরাধ এটা কিন্তু বিস্তার লাভ করছে, সেখানে একটা ডিটারেন্ট একটা কিছু হওয়া দরকার। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখি, নারী নির্যাতন আইন প্রথমে ছিল, এখন নারী ও শিশু, এখন অনেক পরিবর্তন হয়েছে, সেটাও অজামিনযোগ্য, অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং সিরিয়াসলি কিন্তু খুব নেওয়া হয়েছে এই বিষয়গুলো। এর ফলে আমরা দেখেছি যে বছরে প্রায় 8-10 হাজার অ্যাসিড নিক্ষেপ হতো, এখন খুবই লিমিটেডের ভিতরে এসছে। কিন্তু সেখানে কিন্তু আমি নিজে জজ সাহেবদের সাথে কথা বলে দেখেছি, জজ সাহেবরা নিজেরাও বলেছে একাধিক অকেশনে যে এটা অনেক সময় মিসইউজ হয়। কিন্তু কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করছিলেন সেটা আমার কথা হচ্ছে যে কত লোকের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে আর কত লোককে বিচার পাচ্ছে না বা বিচারের সম্মুখীন হতে পারছে না, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে জামিন অযোগ্য হলেও কিন্তু যে কোনো সময় জামিন পেতে পারে। কখন পেতে পারে? যদি সে অপরাধটা সম্পর্কে কোনো সন্দেহ থাকে। আপনারা যদি 497 একটা সেকশন আছে সিআরপিসির, সেখানে বলা আছে অজামিনযোগ্য যদি হয় তাহলে সেটা মে বেলেবল, মে রিলিজন বেল দেওয়া যাবে তখনই যদি একটা সন্দেহ থাকে, যদি সে কম বয়স্ক হয়, যদি নারী হয়, যদি সে ইনফার্ম হয়, সেখানে কিন্তু সুযোগ আছে, সেখানে কিন্তু বিচারকের জন্য হাত খোলা আছে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আমরা শুনছিলাম কি কারণে, মানে কোন বিবেচনা এটাকে অজামিনযোগ্য রাখা হয়েছে। আমরা জানি যে এই সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে এবং জনাব এনআই খান ওইটার পুরোধা A2I প্রজেক্টের। সো এই ক্ষেত্রে এই আইনটি কি কোনোভাবে আমাদের অবাধ তথ্য প্রবাহের যেই কথা আমরা শুনছি সরকারের মুখ থেকে, সেটার কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, এই সরকার ডিজিটাল বাংলাদেশ নামে একটি রাজনৈতিক রূপকল্প নিয়ে এসেছেন। আমি একটু পিছনে চলে যেতে চাই। 2009 সালে বর্তমান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব, উনি তখন ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, এবং তিনি তখন বলেছিলেন যে এই বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, সেটার সংশোধনের একটা উদ্যোগ তখন সরকার নিয়েছিলেন, যেটা সংশোধন করা হয়েছে। উনি বলেছিলেন এটা ডিজিটাল বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
উনি অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছিলেন। আমি যেটা দেখতে পেয়েছি যে এই সরকারের আমলে এই ডিজিটাল বাংলাদেশ রাজনৈতিক রূপকল্প একদিকে এবং সরকারের বাস্তব কর্মকাণ্ড আরেকদিকে সম্পূর্ণ সাংঘর্ষিক। একটি নয়, দুটি নয়, একটু উদাহরণ দিয়ে যদি বলেন আমাদেরকে বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে প্রথম কথাটা হচ্ছে যে ডিজিটাল বাংলাদেশের মূল যে স্পিরিট সেটা হচ্ছে সাধারণ মানুষের দরজায় দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে তথ্য দেয়, প্রযুক্তি সম্পন্ন সেবা পৌঁছে দেয়া, এটাকে সুলভে পৌঁছে দিতে হবে সবার মাঝে। সেটার সবচেয়ে বড় বাধা আপনারা এখন দেখতে পাচ্ছেন, অনেক ঢাকঢোল পেটানো হচ্ছে 3G প্রযুক্তি নিয়ে, কিন্তু সেটা সুলভ মূল্যে পৌঁছানোর কোনো উদ্যোগ নেই। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সরকার কত দ্রুত বিরাট অঙ্কের টাকা কামাই করতে পারবে। আমি আজকের প্রসঙ্গে আসি, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখুন, ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠান হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি প্রযুক্তি বিরোধী প্রতিষ্ঠান। এখানে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে বলছি না। অ্যাজ এন এস্টাবলিশমেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ অলওয়েজ বিন অ্যান্টাই টেকনোলজি, এবং এটা শুরু হয়েছে 80-র দশক থেকে, যখন প্রথম এ দেশে ফ্যাক্স মেশিন আসা শুরু হলো। সে সময়ে তৎকালীন সামরিক স্বৈরশাসক তার বিভিন্ন অপকর্মের খবর বিদেশের পত্রিকায় প্রকাশিত হতো, ফ্যাক্সের মাধ্যমে আমাদের দেশে আসতো, এরপর সেটা ফটোকপি হয়ে বিভিন্ন জায়গায় বিলি বন্টন হতো। আমি সে সময় দেখেছি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গলদঘর্ম হয়ে যেতেন কি করে এটাকে ঠেকানো যায়, এবং ফ্যাক্স মেশিনের ব্যবহারের উপর সরকার খড়গহস্ত তখন থেকেই। এর পরবর্তীকালে প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে বিভিন্ন প্রযুক্তি দেশে এসেছে, কোনোটাকেই কিন্তু সরকার সমর্থন করেনি, সবসময় বাধা ছিল। আজকে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তৈরি হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশে যদি তথ্য প্রবাহের কথা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুলভ মূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যতগুলো বাধা আছেন, এনআই খান সাহেব উনি অত্যন্ত সরব সেই বাধাগুলো দূর করার ব্যাপারে। আমি দেখেছি সেটা অবকাঠামোগত বাধা, আইনগত বাধা, কিন্তু যেটা নুরুজ্জামান সাহেব বললেন, যেই আইনের আওতায় এই সংশোধনীটা প্রস্তাব করা হয়েছে, এই আইনের মূল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। এখানে ডিজিটাল সিগনেচারের কথা বলা হচ্ছে, সেই আইনের আওতায় সংশোধনী এনে হঠাৎ করে এত কড়া শাস্তির বিধান রাখা হয়েছে। এবং বাংলাদেশে আপনি জানেন যে পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা অত্যন্ত খারাপ অবস্থায়, এটা ঐতিহাসিকভাবেই সত্য। তো সেই পুলিশ বাহিনীকে এরকম তথ্য প্রযুক্তির মতো একটি বিষয়ে ঢালাওভাবে বিনা পরোয়ানাতে গ্রেফতারের যে হুকুম যেটা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ মধ্যযুগীয় একটা ব্যবস্থা। জনাব আবু সাঈদ, আমরা আবার আসবো আপনার কাছে। আমি একটু যাচ্ছি জানার কাছে। আপনি, আমরা শুনছিলাম এনআই খানের কাছে, উনি বলেছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং হয়েছে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া হয়েছে, নানা রকম পরামর্শ নেওয়া হয়েছে। আপনারা কি পরামর্শ দিয়েছিলেন? সরি, আপনি যেটা বলছেন, এনআই খান ভাই বলেছেন যে স্টেক হোল্ডারদের সাথে মিটিং করা হয়েছে, বসা হয়েছে, তা উনি বলেননি। উনি বলেছেন যে বিষয়টি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে, অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে মতামত চাওয়ার জন্য। আমি বলি, যেখানে বাংলাদেশে ইন্টারনেট পেনিট্রেশন এত কম, এত ছোট একটা পার্সেন্টেজ, যার ছোটই হোক এটার একটা গতি আছে, এটা চলছে, এটা এই গভর্নমেন্টের খুব ভালো একটা সহায়তা ছিল, ভালো হচ্ছে। কিন্তু এই ছোট্ট একটা ইন্টারনেটের যে প্রসার, এই ছোট্ট একটা জায়গায় ইন্টারনেটে এই বিষয়টা ছেড়ে দিয়ে কে মতামত দেবে? বা প্রত্যন্ত অঞ্চলে এটা ছেড়ে দিয়ে কথা বলার স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা, তথ্য পাওয়ার স্বাধীনতা এবং দেওয়ার স্বাধীনতা, এই বিষয়টা সম্পর্কে প্রত্যন্ত অঞ্চল কতটুকু বুঝবে? আমি বলি যে স্টেক হোল্ডারদেরকে, আমি জানি না, অন্ততপক্ষে আমার একটা দায়িত্ব আছে, আমি কথা বলার বিষয়টা সম্পর্কে প্রত্যন্ত অঞ্চল কতটুকু বুঝবে? আমি বলি যে স্টেক হোল্ডারদেরকে, আমি জানি না, অন্ততপক্ষে আমার একটা দায়িত্ব আছে, আমি কথা বলার স্বাধীনতা নিয়ে কাজ করি, আমি গণতন্ত্র চর্চার মূল পথগুলো নিয়ে কাজ করি, যে কথা বলবে লোকে। আপনি বলছেন যে আপনারা কোনো সুযোগ পাননি, এখানে কোনো ফিডব্যাক দেওয়ার? আমি কখনো আসলে আমন্ত্রিত হইনি, এবং আপনারা মতামত দেওয়ার সুযোগ পাননি, এবং আমরা কোনো মতামত দেওয়ার সুযোগ পাইনি। জি, আমরা আসবো আপনার কাছে আরেকবার। একটা বিরতির সময় হয়েছে,
সময় হলো একটি বিরতি নেওয়ার, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জানা, আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনারা কি মতামত দেওয়ার কতটুকু সুযোগ পেয়েছিলেন সেই বিষয়ে। আমি জানতে চাইবো, যদি আপনাদেরকে ডাকা হতো এবং আপনাদের মতামত চাওয়া হতো, তাহলে আপনারা এই আইনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কি কি রেকমেন্ডেশন থাকতো এখানে? দেখুন, যেমন আমাদেরকে যেমন ডাকা হয়নি, একইভাবে আমি বলবো যে আমাকে একা নয়, আমরা যারা সংশ্লিষ্ট এই বিষয়টাতে তাদের সবাইকে একসাথে ডাকার ব্যাপার ছিল, সবার মতামতের ব্যাপার ছিল। আর আমাকে যদি ডাকা হতো, তাহলে আমি চাইতাম যে আমার মতো যারা সংশ্লিষ্ট আছেন তারা আছেন কিনা, এবং তাদের সাথে অবশ্যই আমি বসতে চাইতাম, আমরা একত্র হয়ে একটা সুষ্ঠু চিন্তা করতাম, সুষ্ঠু একটা প্রপোজাল করতাম, অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলতাম। এখন তো একটা আইনের খসড়া অলরেডি পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই আইনে কি কি থাকছে, মোটা দাগে কি কি থাকছে সেটা জানতে পেরেছি। আপনারা উদ্যোগী হয়ে সরকারকে কি কোনো কিছু দিয়েছেন যে আপনারা এটাতে এগুলো ইনকর্পোরেট করতে পারেন বা এটা ঠিক হয়নি, এরকম কোনো মন্তব্য বা মতামত দিয়েছেন কিনা? আপনাদের তো একটা দায়িত্ব আছে, যেহেতু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কাজ করেন। সে কথাই আপনাকে আবার ফেরত আসবো আমি, যে এনাই খান ভাই বলছিলেন যে ওনারা ইন্টারনেটে দিয়েছেন এবং প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়েছেন। আমি বলতে চাইছি যে সামাজিক দায়িত্ব আমাদের রয়েছে, যে জায়গাটা থেকে যে আমরা সামাজিক মাধ্যম যারা পরিচালনা করি বা এই বিষয়টার সাথে যারা জড়িত এবং প্রচলিত মাধ্যমগুলো, এই বিষয়টা আরও আগে এই মাধ্যমগুলোতে আসলে ভালো হতো, আসার দরকার ছিল, আমাদেরকে ইনক্লুড করা দরকার ছিল, মানে অন্ততপক্ষে প্রচারের জন্য দরকার ছিল যে কি বলে, যে ব্লগগুলোতে, সামাজিক অন্যান্য মাধ্যমগুলোতে এটা নিয়ে কেমন করে কথা হচ্ছে, যে যারা এই বিষয়ে আসলে সংশ্লিষ্ট তারা কেমন রিয়্যাক্ট করছে। আসলে সেটা যখন হয়নি, সেটা হয়নি, কিন্তু এরপরে যখন যেটা এখন আসলো, পুরো ব্যাপারটা ঘটে যাওয়ার পরে অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার, যে ব্যাপারগুলো রয়েছে, যে গণতন্ত্রের প্রধান ব্যাপারই রয়েছে চর্চার, যে আপনার মত প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা খর্ব হবে নিশ্চিতভাবে। আমি নিশ্চিতভাবে মনে করি যে সেই স্বাধীনতা খর্ব হবে এবং পুলিশের যে একটা বিশেষ একটা পাওয়ার দেওয়া হয়েছে, সেটার এমনিতেই আমাদের চূড়ান্ত অপব্যবহার হয়। আর এখানে তো সুযোগ পেয়ে যাবে, এখানে তো আরো বড় রকম একটা বলা যাবে যে একটা হাতিয়ার পেয়ে যাবে যে এইটাকে ব্যবহার করার। তো সেই ব্যাপারটাই বলছি আমি, যে এরপরে যখন এখন যেটা হচ্ছে যে প্রচলিত মাধ্যমগুলোতে এসে গেছে, এখন ঘটে যাওয়ার পরে আমি বলতে চাই যে এরপরেও যদি সুযোগ আছে, যে সংশ্লিষ্ট সবার সাথে যদি বসা যায়, কারোর সাথে যদি কথা বলে আর কোনো কিছু ঠিক করার সুযোগ রয়েছে, আমি খুব আগ্রহী এটা নিয়ে সরকারের সাথে বলতে। আমি একটু যাচ্ছি জানাব এনআই খানের কাছে, আমরা শুনছিলাম জানা কি বলছেন। আপনারা ইন্টারনেটে যখন দিলেন কিরকম সাড়া পেয়েছিলেন আপনারা? দেখুন, প্রথম যেটা বলবো, এখন যে স্ট্যাটিস্টিক্স সেটাতে হচ্ছে 20% হচ্ছে ইন্টারনেট পেনিট্রেশন, 20% ইন্টারনেট পেনিট্রেশন। সুতরাং মানুষের যে তাদের যে সুযোগ নেই, মোবাইল সহ তাদের যে সুযোগ নেই, এটা কতদূর সেটা চিন্তার বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় যে বলা হচ্ছে, ইন্ডিভিজুয়াল সবাইকে ডাকলে তাহলে কিন্তু আমার এটার পিছনে 500 কোটি টাকা খরচ করা লাগবে। সবাইকে যদি ডাকাই, আমরা কিন্তু অ্যাসোসিয়েশনের সাথে বসেছি, তাদের কথা বলেছি এবং ইন্টারনেট এটা দিয়েছি। আমার যতদূর মনে পড়ে আমি ওনার সাথেও কথা বলেছি, কিন্তু একটা ঘটনার পরে বলেছি যে আমাদের কাছে লিখিত দিন। আর এর চেয়ে আরও যেটা বলতে চাই, যে এখন যদি অর্ডিন্যান্সটা হয়, তারপরে কিন্তু সামনে পার্লামেন্ট বসবে, এটা 90 দিনের ভিতরে এটাকে করতে হবে, তখন কিন্তু সবাই মতামত দিতে পারবে এবং সেইভাবে কিন্তু মতামত দেওয়ার সুযোগ এখনো থাকছে, সেইভাবে কিন্তু ইনস্ট্রাকশন আছে। যদি অর্ডিন্যান্স হয়, পরে পার্লামেন্টে যখন যাবে, তখন আমরা আইন যারা প্রণয়ন করেন তাদের কাছে আমরা প্লেস করবো, ইনস্ট্রাকশন সেভাবে আছে। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি যে সবাই এরকম বলে, কিন্তু লিখিত দিতে বললে কিন্তু দেয় না। দ্বিতীয় আর একটা কথা হচ্ছে যে পুলিশকে ঢালাও ক্ষমতা দেওয়া, তাহলে পুলিশ ছাড়া এই মামলাগুলো কারা ইনভেস্টিগেশন করবে? তাহলে তো একটা অথরিটি থাকতে হবে, কে করবে এটা? এখন আমরা দেখি, আমি কালকেও দেখছিলাম যে একটা, যে কারা কারা বউ পিটায়, এটা সভ্য দেশ, ব্রিটিশরাও বউ পিটায়, তাহলে কি ব্রিটিশরা কি মহিলারা কি আর বিয়ে করবে না পুরুষদেরকে? কারণ হচ্ছে কি যে তারা পিটায়, সুতরাং আমরা কারো বিয়ে করব না, সেটা কিন্তু হয় না। বিষয়টা হচ্ছে এই যে সমস্যাটা এগুলো হচ্ছে, এখানে যারা আছে তাদের ভিতরেও কিন্তু ভিকটিম আছে, সিরিয়াস রকমের আমি জানি। তো
তাদেরকে প্রোটেক্ট করার বিষয় আছে। প্রোটেক্টটা কিভাবে হবে? যদি পুলিশ দুর্নীতিবাদী হয় তাহলে সেখানে হাত দেওয়া দরকার, গভর্নেন্সটাকে ভালো করা দরকার, কিন্তু আইন যদি না হয় তাহলে কিভাবে এটা হবে? বরং আমাকে আরো অনেকেই বলেছে যে সেপারেট আইন করা দরকার, ইন্ডিভিজুয়াল করে করা দরকার, আরো পিন পয়েন্ট করে যাতে ধরা যায়। এবং সেখানে আমরা দেখেছি যে পট করে এটা করা সম্ভব না, তার কারণ এটা এক্সপেরিয়েন্সের বিষয় আছে, যেটা বলছিল যে বিভিন্ন ধরনের যখন অপরাধ হবে তখন বোঝা যাবে কোন ধরনের অপরাধগুলো হচ্ছে, তখন তারপরে নির্ভর করে স্পেসিফিক করে তখন হয়তো সেপারেট একটা আইন করা যাবে, তখন হয়তো আলাদা করা যাবে কোনটা একটু গ্রেভ কোনটা একটু লেস গ্রেভ। কিন্তু যদি নন কজ থাকে, নন কজ থাকলে কিন্তু প্রসিকিউশন দেওয়া যায়, সেখানে কিন্তু এফআইআর হবে না। যদি নন বেলেবল যদি থাকে তাহলে বেলটা বা নন বেলেবল করা বেলটা কেন মানুষকে গ্রেপ্তার করা হয়? তাকে বিচারের সম্মুখীন করার জন্য ফার্স্ট। যদিও অনেক সময় বলা হয় যে ডিটারেন্টের জন্য, কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে বিচারের সম্মুখীন করা। এখন একটা লোকের তার বাজে ছবি দিচ্ছে, অন্যর ছবির সাথে দিয়ে দিচ্ছে, তাকে হুমকি দিচ্ছে, তো সুতরাং তাকে হুমকি দেওয়ার সুযোগটা কি মৌলিক অধিকারের ভিতরে পড়ে কিনা সেটা একটা চিন্তার বিষয়। তাহলে তাদেরকে কিভাবে প্রোটেক্ট হবে? তাহলে সে আইনটা কোথা থেকে আসবে? সে বিচারটা কিভাবে হবে? সে বিচার কে করবে? আচ্ছা, আমরা একটু যদি এরকম ইনস্ট্রুমেন্ট না থাকে সেটা একটা বোঝার বিষয়। আমার কিছু কথা আছে এখানে, সেটা হচ্ছে যে এই আইনে যে সাইবার ট্রাইব্যুনাল এবং সাইবার অ্যাপিলেট ট্রাইব্যুনাল করা হয়েছে, এগুলি এখনো ঠিক হয় নাই। এগুলি রুলস রেগুলেশনস কিভাবে ফাংশন করবে এখনো ঠিক হয় নাই। এগুলি ঠিক করার আগেই মানে দণ্ডের মাত্রাটা বাড়ায় দেওয়া, এটা আমার কাছে কেমন জানি মানে সংশোধনে যে তবে কিন্তু সাইবার যে এইগুলিকে আগে ঠিক করা উচিত ছিল আমার মনে হয়। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, তাদের কিন্তু পোস্টিং দিয়েছে না, কিন্তু আমি এগুলি ঠিক না করেই স্যার আপনারা আগেই মানে এই দণ্ডের মাত্রাটা বাড়াইলেন, এটা পিছনে কি কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য থাকলে আইন যারা করে তারা তো প্রয়োগ করে না, এখন তো জুডিশিয়ারি সেপারেট কমপ্লিট। সুতরাং আইন যদি আমাদের মন্ত্রণালয় থেকে এটা হচ্ছে আইন, কিন্তু আমরা তো বিচার করব না, প্রশাসনের লোকে তো বিচার করবে না, বিচার করবে বিচার বিভাগ আর প্রসিকিউট করবে পুলিশ। সুতরাং এখানে তো আমাদের যদি কোনো মতলব থাকে সে মতলব হাসিল করার তো সুযোগ দেখে নেয়। দ্বিতীয় আরেকটা বিষয়, যেমন আমি কয়েকদিন আগে আরেকটা দেখছিলাম যে সেখানে ডিসিপ্লিনের যে বিষয়গুলো আছে সেগুলো যদি কোনো প্রশ্ন দেখা দেয় সেগুলো তো রেকটিফাই করতে হবে। আমরা যদি ইমপ্রুভ না করি আগামী দিনগুলোতে যে আমাদের গভর্নেন্সটা কি করতে হবে, তাহলে আমরা সব আইন যদি বন্ধ করে দিই, আইন যদি না করি, তাহলে কিভাবে বিচার হবে? আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকান একজন সোলজারকে 35 বছরের কারাদণ্ড দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন এটা। সুতরাং শুনেই তো মনে হতে পারে বাংলাদেশে যদি এটা করা হতো তাহলে তো মনে হয়। আমরা একটু আবু সাইদ খানের কাছে যাচ্ছি, আমরা কথা বলছিলাম পাবলিক কনসালটেশন নিয়ে। এনআই খান সাহেব যে কথাটা বললেন যে ওনার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উনি এটা দিয়েছেন এবং এদেশে উনি বলছেন যে 20% ইন্টারনেট পেনিট্রেশন আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের জনপ্রিয়তা কতখানি, তার হিট রেট কতখানি, কয়জন লোক যায় সেখানে, এবং এই যে ওনারা ওনাদের ওয়েবসাইটে দিয়েছেন সেই ওয়েবসাইটে পোস্টিং করার সংবাদটি আর কিভাবে ওনারা প্রচার করেছেন? বিটিভির মাধ্যমে বা পত্রিকা বিজ্ঞাপনের মাধ্যমে যে আমরা এ ধরনের একটি আইন করতে যাচ্ছি, অতএব আপনারা আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করুন, সে ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। নাম্বার 1। নাম্বার 2, যে ফিডব্যাকগুলো ওনারা পেয়েছেন, পাবলিক কনসালটেশনের নিয়ম হচ্ছে যে একটা ডকুমেন্ট দেওয়া হবে, এটার উপরে গণমানুষের মতামত আহ্বান করা হবে, কে কি মতামত দিলেন সেগুলোকেও কিন্তু একই সঙ্গে সেখানে দেখানো হবে। উনি যে 500 কোটি টাকা বাজেটের কথা বললেন, স্বীকার করি সেটা যদি জনে জনে গিয়ে করতে হতো। আজকে এই তথ্য প্রযুক্তির যুগে 500 কোটি টাকার প্রয়োজন নেই। এই সামান্য উদ্যোগটি যদি শুধু ওয়েব বেসড করা হতো, যে আমরা এই ডকুমেন্ট দিয়েছি, এই জবাব পেয়েছি, আমরা তাহলে দেখতাম যে কে কি সুপারিশ করেছেন, কার সুপারিশে আজকে পুলিশকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া, আমার ডানে এবং বায়ে দুজনেই প্রাক্তন ম্যাজিস্ট্রেট আমি বলবো, আমি আপনাদের কাছেই আমি জানতে চাই যে পুলিশের কি সেই সক্ষমতা আছে যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া একটি সাইবার ক্রাইমের সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গিয়ে আমি ধরে নিয়ে আসবো? আমাদের একটা জিনিস বুঝতে হবে, ক্রাইমের সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গিয়ে আমি ধরে নিয়ে আসবো। আমাদের একটা জিনিস বুঝতে হবে, না 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 আমি বলছি বাংলাদেশের
কোন অঞ্চলে আপনি আমাকে বলেন ম্যাজিস্ট্রেট নাই? কোন অঞ্চলে নাই? এই ক্রেকোডাং পাহাড়ের চূড়া ছাড় বাদে প্রত্যন্ত দ্বীপাঞ্চলেও পর্যন্ত একটা ম্যাজিস্ট্রেট আছে। আর যেই অপরাধের কথা আমরা বলছি, সেই সম্ভাব্য অপরাধী অবশ্যই একজন তাহলে শিক্ষিত ব্যক্তি হবে। আপনার সুপারিশটা কি? আমার সুপারিশ হচ্ছে, এখন পর্যন্ত এই সংশোধনীটি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আমি জোর দাবি জানাবো, যারা গণপ্রতিনিধি আছেন, এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত যে স্থায়ী কমিটি, তারা স্বউদ্যোগী হয়ে এর একটি ব্যাপক গণশুনানি তারা ওয়েবের মাধ্যমে করুন। আপনারা ওয়েব বেসড করুন, তথ্য কিন্তু প্রযুক্তি জনগণকে সেটা সম্পর্কে জানাতে হবে। হ্যাঁ, কিন্তু জনগণকে সেটা কিন্তু আমি কি এই আবেদন করতে পারি কিনা যে আমি দেখতে চাই যে আপনারা সবাই যারা বলছেন তারা মন্ত্রণালয়ে লিখিতভাবে দেন, কিন্তু আমার এত বছরের অভিজ্ঞতায় দেখেছি যে সবাই মুখে মুখে বলে, না, মুখের কথা লিখে দিতে বললে মুখের কথার কোনো দাম নেই। লিখে দিতে বললে লিখে কিন্তু লিখে দেয় না। কিন্তু একটা বিরতির সময় হয়েছে আমাদের, আমরা আবার আলোচনায় আসবো। না, মুখের নিচে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জনাব এনআই খান, এই আইনে মিথ্যা, অশ্লীল বা উস্কানিমূলক এই শব্দগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, কিন্তু এগুলোর কোনো স্পষ্ট সংজ্ঞা দেয়া নেই। এর ফলে কি কোনো মানে আমাদের কনফিউশন হতে পারে, বা এগুলোর মন গড়া ব্যাখ্যা দিয়ে কি হয়রানির আশঙ্কা থেকে যায় কিনা? দেখুন, যদি এখানেও ব্যাখ্যা না দেওয়া থাকে, পেনাল কোড সাবস্ট্যান্টিভ ল সেটাতে অ্যাট্রাক্ট করবে, এখানে সংজ্ঞা না দিলেও। আর তার কারণ এই আইনে কিন্তু বাড়িতে করা হয়নি, সে কারণে অ্যাট্রাক্ট করবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বলছেন যে এটা মিসইউজ করা হবে কিনা, এক অর্থে যেটা বোঝায় কেউ মিসইউজ যদি করে সেটা কিন্তু বেআইনি। যদি পুলিশ পণ্যকে মিসইউজ করে সেখানে কিন্তু পেনাল কোডের ধারা আছে, 212 আছে, 13 আছে, অনেকগুলো ধারা আছে। সেই মিসইউজটা করলে তাদেরকে যদি জবাবদিহিতার ভিতরে আনা হয়, সেটা আইন আছে কিন্তু, তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু যদি সেটা না করায়, সেই জন্য কিন্তু একটা গভর্নেন্সের বিষয় আছে সেখানে, যে যারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। কিন্তু যদি কোনো ইনস্ট্রুমেন্টই না থাকে, তাহলে এইসব অপরাধগুলো তার বিচার কিভাবে হবে? সেজন্য দরকার। কিন্তু আমরা যদি দেখি, যেমন আগামী দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ আছে। এই অগাস্ট মাসের যে ইকোনমিস্ট, সেখানেও দেখি এখানেও কিন্তু একটা আর্টিকেল আসছে, সেটা আর্টিকেল হ্যাকিংয়ের বিষয়ে শুধু এসছে। তারপরে আমি যদি গুগলের যিনি চেয়ারম্যান এরিক স্কিমিড, তার এবং জ্যারেড কোহেন, তাদের লেখা একটা বই আছে রিসেন্টলি, এই 2013 সালে বেরিয়েছে, দি ডিজিটাল এজ, এই বইটার নাম। সেখানেও কিন্তু বলছে যে তাদের জন্যও কিন্তু বিরাট চ্যালেঞ্জ এটা বের করা। সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে এটা মিসইউজ না হয়। সেজন্য এরপরে আমরা চেষ্টা করছি সাইবার ফরেন্সিক ল্যাব করার। তখন একজনের নাম করে আরেকজন লেখে, এটা কিন্তু বের করা একটু কঠিন আছে। দুইটা কাজ করলে বের করাটা একটু সোজা হবে। প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা পপুলেশন রেজিস্টার বানাতে হবে, প্রত্যেকের আইডি থাকবে, যদি অ্যাক্সেস করার সময় সেই নিয়ম করে দেওয়া হয় তখন একটা সোজা হবে। দ্বিতীয় আরেকটা অসুবিধা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স অনেক সময় পাওয়া যায় না। যেমন আপনারা খেয়াল করছেন, সৌদি এমবাসির যে ভদ্রলোকটা কিল্ড হলেন, মারা গেল, অনেকের কাছে অনেক রকম কথা শুনছি। অনেকে বলছে যে উনি দুপুরাত্রি কেন গেছেন, কিন্তু দেখছেন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে কিন্তু তাকে ধরা হয়েছে, বিষয়টা পরিষ্কার হয়েছে। সুতরাং এখানেও সরাসরি অনেক কিছু কিন্তু ধরা যাবে না, যে আমি ঢুকেছি না আমার নাম করে আপনি ঢুকেছেন। ফেক আইডি আগামী দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যে দুই বইটার কথা বলছি সেখানে বারবার বলছে, এই ফেক আইডি ব্যাপারে ধরতে হলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আমাদের আপত্তি কোন জায়গা থেকে ঢুকছে সেটাই বলছিলাম। আমি এনআই খান সাহেবের, উনি একজন অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, ওনার প্রচুর ছবি আছে। ওনার ছবি দিয়ে আমি একটা ফেক আইডি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট করলাম, করে জানাও একজন পরিচিত ব্যক্তিত্ব, ওর ছবি ফটোশপে আমি নানান রকম ক্যারিকেচার করে এনআই খান সাহেবের সেই তথাকথিত অ্যাকাউন্টে আমি দিলাম। পুলিশ এসে কোনো ওয়ারেন্ট ছাড়া আপনাকে এনআই খান সাহেব ধরে নিয়ে যাবে। নাও ইউ প্লিজ এবং সেটা অজামিনযোগ্য। এটা যদি আপনি আমেরিকাতেও দেখেন, সেখানেও কিন্তু এরকম ধরেছে এবং ভুলও তারাও করেছে। কিন্তু
কিন্তু ভুল করার পরে তারা আমেরিকার অনেক পুলিশের ডিসিপ্লিন আর আমাদের এখানে পুলিশের বিচার করে পুলিশ, এবং কোনোটারই বিচার হয় না, পুলিশের কামের কোনো বিচার আজ পর্যন্ত হয় না। তাহলে কে করবে? আমাদের এখানে সেখানেই ম্যাজিস্ট্রেটের ভূমিকা। আপনি নিজেও একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা সেটাই বলছি আমি আপনার সাথে যে এগ্রি আপনি করছি পুলিশকে যে ঢালাও আমেরিকার অধিকারটা আমরা কিভাবে এক দেবেন? না, আমেরিকার আমরা এক না, কিন্তু তাহলে কি এখানে আমরা পুলিশ পুরো বন্ধ করে দেবো, পুলিশ বাহিনী স্টপ করে দেবো, পুলিশকে বন্ধ করার কথা কিভাবে বলা এটা হচ্ছে না। বিচার হবে? আপনার আওতায় মামলা হবে পুলিশকে, কিভাবে? আপনার আওতায় পুলিশকে ডিসিপ্লিনড ওয়েতে কাজ করার কথা বলা হচ্ছে। আপনি বাংলাদেশের পুলিশকে ঢালাও অধিকার দিয়ে দিবেন। ওর যদি মনে হয় কেউ একটা অপরাধ করেছে, তাকে অজামিনযোগ্য ধারায় তাকে আমরা একটু নুরুজ্জামানের কাছে যাচ্ছি। এই একই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করছি যে মিথ্যা অশ্লীল উস্কানিমূলক, যেটার কোনো সংজ্ঞায়িত করা নেই, জনাব এনায়েত খান বললেন একটা পদ্ধতি আছে যেখানে সরাসরি পেনাল কোডে আমরা চলে যাব। আপনি কি মনে করছেন? স্যার আরেকটা কথা বলেছেন যে ফরেনসিক, সাইবার ফরেনসিক ল্যাব ল্যাব করবেন। ল্যাব করার আগেই দণ্ডের পরিমাণ বাড়ায় দিলেন। ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। কিন্তু আমার মনে হয় যে ল্যাব করার পরে আরো ল্যাবটা করা হলে কি আমাদের সক্ষমতা বাড়তো? না, তাদের বিচার কি হবে? তারা বিচার প্রার্থনা কিভাবে করবে? দেশের প্রচলিত বিচারের সেটাই চলুক। তারপরে আপনার ল্যাব করেন, অন্যান্য রুলস রেগুলেশনস করেন, সাইবার ট্রাইব্যুনাল গুলোকে ঠিকঠাক করেন, তারপরে আপনার দণ্ডের পরিমাণ বাড়াতে হবে কি হবে না তখন আপনারা আচ্ছা দেখুন, এখন যেমন ডিএনএ ল্যাব হয়েছে, তাহলে তো আমাদের বলা উচিত ছিল যতদিন ডিএনএ ল্যাব না হবে ততদিন এইসব ব্লাড ট্ল্যাড দিকে এসব টেস্ট করে কোনো অপরাধ করা যাবে না। এখানে কিন্তু এই একই ধরনের কাজ কিন্তু আমি যে উন্নত দেশ আমেরিকাতেও হয়েছে, কিন্তু তারা আস্তে আস্তে আগাচ্ছে। একদিনে সাইবার ফরেনসিক ল্যাব তো একদিনে হয়নি, আস্তে আস্তে হচ্ছে। আমাদের এখানে করলেই যে প্রথমেই যে সব ঠিকভাবে ডিটেক্ট করতে পারবে তা না, তার সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে ধরতে হবে। কিন্তু আমরা যেমন একই লোক, আমি ফেসবুকে, টুইটারে, বিভিন্ন জায়গায় একজনের কিন্তু 50টা আইডেন্টিটি হবে আগামী দিনগুলোতে। সুতরাং সেগুলো এক জায়গায় করে একটা সিদ্ধান্তে আসা, কিছু যদি আমরা প্রচেষ্টা না নিই, একটা করা যেতে পারে যে কিছুই করলাম না, সেটা একটা অপশন অফকোর্স। দ্বিতীয় আর একটা অপশন হচ্ছে আমরা প্রথমেই যেটা বলে যে প্রথম রাতে বিড়াল মারা, তাহলে হচ্ছে অন্যরা কিন্তু ভয় পাবে। ডিটারেন্ট, যেমন নারী নির্যাতন আইনটা যদি দেখেন আপনারা প্রকৃষ্ট উদাহরণ পাবেন, সেখানে কিন্তু সিরিয়াস ধরনের ব্যবস্থা এর আগে ছিল। এখানে তো অজামিনযোগ্য করা হলেও সে কোর্টে দিয়ে কিন্তু জামিন পাবে, জামিন তাকে দিতে পারবে জজ সাহেব, কিন্তু ওই আইনে কিন্তু বলা হয়েছিল জামিনই দেওয়া যাবে না। তারপরে দেখা যাচ্ছে যে অনেক কমেছে। এখানেও প্রথম দিকে করা দরকার। তবে আমি বলবো যারা দর্শক দেখছেন, যদি আপনারা মনে করেন লিখিত দেন, দিলে আমাদের কিন্তু ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে যে এটা ঠিক আছে, এটা আমরা পাশ করছি, অর্ডিন্যান্স হবে, কিন্তু তোমরা আবার পূর্ণাঙ্গভাবে নিয়ে আসো সংসদে। আমরা আপনাদের মতামত লিখিত দিলে সংসদে দেব, কিন্তু আমার অভিজ্ঞতা দেখেছি আমরা মতামতের জায়গাটা আসবো। আমি প্রবণতা কিন্তু লিখিত দেয় না কেউ। জনাব নুরুজ্জামানকে আমি যে প্রশ্নটা করেছিলাম, যখন আপনার একটা নির্দিষ্ট উইং আছে, আপনার একটা র্যাবের একটা নির্দিষ্ট উইং আছে যারা ইন্টারনেট সংক্রান্ত বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত, সেখানে আমি কিছু পেপার দিয়ে আসলাম, কিছু তথ্য দিয়ে আসলাম যে এই ঘটনা ঘটছে, এরকম ব্যক্তি আক্রমণ, এরকম অশালীন, এরকম কি বলে ওর নাম, মানুষকে তারা তো করতে পারবে না, তারা নন-কক ছিল, তারা মামলা করবে কি করে? তারা তো আপনাকে কোর্টে দিয়ে মামলা করতে হবে। কিন্তু আমার মতো সাধারণ সবারই একটা পথ রয়েছে, তারা পুলিশ স্টেশনে যায়, তারা র্যাবকে বিশ্বাস করতে চায়, পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ অফিসারকে বিশ্বাস করতে চায়। কিন্তু যদি সেখান থেকে যদি কেউ বিশ্বাস হারায়, আপনারা পুলিশকে নিয়োগ দিয়েছেন, ম্যাডাম আপনার সাথে এইটার বিষয়ে একমত, কিন্তু আইনে যা ছিল সেখানে কিন্তু পুলিশ এফআইআর করতে পারতো না। এর আগে যেটা ছিল, তার মানে সবগুলো কিন্তু নন কগনিজেবল ছিল, তাহলে আপনাকে মিসকেস করার জন্য যেতে হতো। কিন্তু পুলিশ তো ওখানে তো এফআইআর নিতে পারবে না আপনার, এ পর্যন্ত যা আইন ছিল, সেই জন্যই তো পরিবর্তন করা হয়েছে, সেই কারণে এটা করা হয়েছে। আমি একটু নুরুজ্জামান সাহেবের কাছে আবারও যাচ্ছি। যেই বিষয়টি নিয়ে আলাপ হচ্ছিল আমাদের, যে মিথ্যা, অশ্লীল, উস্কানিমূলক এই শব্দগুলো যে ডিফাইন করেনি, মানে সংজ্ঞায়িত করেনি, সেটার কি মিসইউজ হতে পারে কিনা? এটা শুধুমাত্র সংশোধন করা হলে এগুলিকে মানে সংশোধনী আকারে যদি এগুলি ডেফিনেশন সহ আসতো তাহলে কমপ্লিট হতো। আরো সবগুলি যেগুলি ইনকমপ্লিট অবস্থায় আছে, একটা ইনকমপ্লিট আইন, এটা একটা শুধুমাত্র শাস্তির মেয়াদটা বাড়ায় দিয়ে এটাকে, মানে এটা ভালো আইন হইল না। আপনি ইনকমপ্লিট কেন বলছেন, অসম্পূর্ণ কেন? ভালো আইন মানে কি? শাস্তি বাড়ায় দেওয়া মানে একটু যদি ব্যাখ্যা করেন যে অসম্পূর্ণ কেন বলছেন আপনি? অসম্পূর্ণ মানে আমার কথা হচ্ছে যে মানে বিচার পদ্ধতি বা তদন্ত পদ্ধতি এইসব জিনিসগুলিকে আরো আপডেটেড করতে হইতো।
কিন্তু আমার মনে হয় কি এটা প্রয়োজন এটা- নেই। কেন আপনি যদি দেখেন নারী নির্যাতন আইনটা দেখেন বা যে কোনো স্পেশাল পাওয়ার যে পদ্ধতি এইসব জিনিসগুলিকে আরো আপডেটেড করতে হইতো। কিন্তু আমার মনে হয় কি এটা প্রয়োজন এটা- নেই। কেন আপনি যদি দেখেন নারী নির্যাতন আইনটা দেখেন বা যে কোনো স্পেশাল পাওয়ার যে কোনো আইন না, দেখেন, স্যার, সেই আইনে কিন্তু আমার কথা হচ্ছে- সকল সংজ্ঞাগুলো ওখানে থাকে না। কেন অন্য আইন যেখানে অ্যাট্রাক্ট করে, স্যার। আর যদি বলা হতো যে অন্য এই আইনে যাই থাকুক না কেন অন্য আইন প্রযোজ্য হবে না, তাহলে কিন্তু আপনি যেটা বলছেন সেটা ঠিকই ছিল আমার মনে হয়। কিন্তু এখন তো পেনাল কোড অ্যাট্রাক্ট করবে, দরকার নেই তো রিডান্ডেন্ট করা। কিন্তু কথা হচ্ছে যে নারী নির্যাতন আইন তো এটা, এই আইনটা হচ্ছে টেকনোলজি, এই ক্রাইমটা হবে যে টেকনোলজি যারা ইউজ করতে জানে বা টেকনোলজি ইউজ করে ক্রাইম করবে। ওকে, আমি আমি এটা এইটা এই আমি ব্যাপারে সুতরাং- এই ব্যাপারে আপনার সাথে আমি একমত। সেটা হচ্ছে পরে যেটা বললেন সেটা হচ্ছে এই আইনটা আসলে ইলাবোরেট করা দরকার। কিন্তু আপনি ইলাবোরেট কি করে করবেন? প্রথমে একটা শিশু যখন হয় মায়ের সাথে স্কুলে যায়, কলেজে যখন পড়ে তখন কি মায়ের সাথে যায় না। না, আইনের সেজন্য বেলায় এটা এই খাটে না। আইনটা আইসিটি, আমিও মনে করি যে আইনের বেলায় আইসিটি, এটা খাটে না। আমি বলি ভাই, আমি বলছি যে আইসিটি অ্যাক্টের সাথে না হলে ভালো ছিল, এটা সেপারেট একটা সাইবার ক্রাইম অ্যাক্ট হওয়া উচিত ছিল। কিন্তু আপনারা একটু বিবেচনা করবেন, এখন কি আমাদের সেই ক্যাপাসিটি আছে লোকজনদের এই সম্পর্কে করার? কেন ক্যাপাসিটি নেই? আমাদের কোনো অভিজ্ঞতা নেই যে কোন ধরনের অপরাধ ঘটছে, কি ঘটনা ঘটছে। এক একটা নতুন জিনিস আসছে তখন আমরা শিখছি। এই একই সাথে এখন অ্যামেন্ড করে একটু করতে হবে, বাড়াতে হবে, তার কিছুদিন পরে আরো বাড়াতে হবে, তারপরে এটা সেপারেট একটা অ্যাক্ট করতে হবে, সাইবার ক্রাইম অ্যাক্ট। তখন আরো বিস্তারিত বলা হ্যাঁ, যাবে। বুঝতে পারছি, কিন্তু কিন্তু- আমাদের এখানে কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স পুলিশের নেই, এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের বিশেষজ্ঞদের নেই যে কোন ধরনের অপরাধ হলে কোন আমরা ধরনের আমরা measure আমরা নেওয়া। যদি একটু এটা আস্তে আস্তে আমরা- এটা ইভালুয়েশনের মাধ্যমে আসে। জানাব খান, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবু সাইদ খানের কাছে যাচ্ছি একটা অন্য প্রসঙ্গ নিয়ে। আমরা দেখেছি নানা কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়েবসাইট, যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি ইউটিউব বন্ধ ছিল অনেকদিন। এগুলোর কি নীতিমালা অনুসরণ করা উচিত, বা সরকার কি এটা পারে? এটার কতটুকু এখতিয়ার আছে? সরকারের সম্পূর্ণ এখতিয়ার আছে। সরকারের এখতিয়ার নিয়ে আমি কখনোই প্রশ্ন তুলছি না, কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ, কি প্রক্রিয়ার মাধ্যমে এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে, কে হুকুম দিচ্ছেন, কাকে হুকুম দিচ্ছেন, কোন আইনের আওতায় দিচ্ছেন, সে সংক্রান্ত কোনো কিছুই বলা হচ্ছে না। এটা আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে সরকার সম্পূর্ণ ইনফরমালি এই ওয়েবসাইটগুলোকে বন্ধ করছেন। এই ওয়েবসাইট বন্ধ করার প্রক্রিয়া কোনো আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে না, এবং যে কারণে সরকারের গ্রহণযোগ্যতা, সরকারের বিশ্বাসযোগ্যতা একেবারেই নেই। এবং সে কারণেই আমরা এই উদ্যোগে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এত শঙ্কিত। এটা নির্বাচনের বছর। আমি গণপ্রতিনিধিদের খুব সুস্পষ্টভাবে বলতে চাই যে আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে থাকেন তাহলে এই অশুভ উদ্যোগ বন্ধ করুন। এবং আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যে আমাদের দেশে অকার্যকরী হোক, একটা বিরোধী দল তো আছে, তাদের কাছ থেকে আমরা আজ পর্যন্ত এই উদ্যোগের বিষয়ে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা পেলাম না। এদেশে এত মানবাধিকার কর্মী আছেন, তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো এটা কি প্রতিক্রিয়া একটা পেলাম না। কারণ হতে পারে যে এটার যেটা আপনি বলছিলেন যে সেভাবে প্রচার পায়নি, এটার মতামত গ্রহণ প্রক্রিয়াটা বা কনসালটেশনের প্রক্রিয়াটা ততটা এই কনসালটেশনের প্রক্রিয়াটাকে তো আমি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্যন্ত সুকৌশলে চাপা দেওয়া হয়েছে, যাতে কেউ এটা নিয়ে আর কোনো কথা বলতে না। আমি যাচ্ছি জানার কাছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে যদি আপনি বলেন, আপনি সামহার ইন ব্লগ, একটি জনপ্রিয় ব্লগ, সেটি আপনারা পরিচালনা করছেন। আমরা দেখেছি ব্লগেও বা বিভিন্ন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নানাভাবে মানুষকে নানা রকম হয়রানি করা হয়, বিভিন্ন কন্টেন্ট দিয়ে, বিভিন্ন ছবি দিয়ে। এইসব ক্ষেত্রে আপনারা কি করেন? আপনাদের মডারেশন বা আপনাদের যে ফিল্টারিং পদ্ধতিটা কি একটু আমাদেরকে বলেন, আপনাদের দায়িত্ব কতটা? ফেসবুক একটা সামাজিক মাধ্যম, এটা টোটালি ডিফারেন্ট, এটা এখান থেকে পরিচালিতও হয় না, এই ব্যাপারটা অন্য ব্যাপার। আমাদের ব্যাপার বলি, যারা আমরা সোশ্যাল মিডিয়া করছি বাংলাদেশে, সামাজিক মাধ্যম বা ব্লগ করছি, আমাদের যে কমিউনিটি ব্লগ রয়েছে, একেবারে আমার প্ল্যাটফর্মের কথা আমি বলি, আমাদেরটা হচ্ছে পোস্ট মডারেশন। আপনি আপনার মতামত আগে প্রকাশ করেন, আপনার মতামত প্রকাশের অধিকার আছে, এবং সেটাও আপনার মতামতটা সেটাই একটা সুস্থ মতামত যখন আপনি আমার মতামতকে সম্মান করে আপনার মত প্রকাশ করছেন। যদি তার কোনো ব্যত্যয় হয়, সেই জন্য একটা নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ছোট একটা নীতিমালা আছে। সেই নীতিমালা
স্থানীয় আইনকে ফলো করে, আন্তর্জাতিক আইনকে আমরা অনুসরণ করে এবং ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমরা ফলো করে আমরা তৈরি করেছি। সেখানে আপনার যেটা বলা সারা বিশ্ব জুড়ে এখন হেট স্পিচ নিয়ে কথা বলা হচ্ছে, কাজ করা হচ্ছে, সেটা নিয়ে আমরা কাজ করি, সেটা যথেষ্ট একটা প্ল্যাটফর্ম। কিন্তু আপনার ব্লগে যদি ধরেন একজন এক্স আলাদা একটা লোকের একটা অংশ কেটে ল্যাংটা একটা ছবি দিল, তাহলে তার আপনি কি বলবেন যে তার মত প্রকাশের অধিকার আছে, তার কোনো কিছু বলা হবে না? বলেছি, আমার মনে হয় আপনারা মনে করবেন নিয়ম পড়বে, তাহলে এখানে আমি কিভাবে বলেছি তার বিচার যে হবে? আমি আপনার মতকে সম্মান করে আমার মত প্রকাশ করব, আমার মত তেমনটা হবে না যে আপনার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করবে। সেজন্য আমাদের একটা পথ রয়েছে, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনার খেয়াল আছে কি? সচিব মহোদয়, আইন আসতে পারে জি না। অবশ্যই আমরা আশা করি একটা সময় উপযোগী আইন হবে। তাহলে যা খুশি তাই লিখতে পারবেন, তাহলে অবশ্যই লিখতে পারে না, আমি ফেসবুকে বলেছি যা তা খুশি পারে না, লিখতে এবং পারে না। সেটার জন্য একটা তাহলে এটা কম্পিটিশনের প্রতিকার পথ কি আছে। হবে, লিখলে কি হবে, সেটার প্রতিকারটা জন্য- কি হবে? সেটার আমরা এই জন্য বিষয়টি একটা নিয়ে আরো moderation-এর আলোচনা করব পথ হয়তো আছে। ভবিষ্যতে আমরা প্রতিকারটা সুযোগ কি পেয়ে। হবে তাহলে? সেটাই সেটা একটা প্রতিকার সুষ্ঠু- বলবেন না, সেটা- তাহলে সেটাই কি হবে? দিচ্ছি, ঠিক এটা আছে। একটা উত্তর দিতে আলোচনা হবে। করে এই ছিল একটা আজকে সুষ্ঠু ডেডলাইন প্রতিকার ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।